লেখিকা অনন্যা করণের সুখের সন্ধানে। সুদর্শনা ঘোষ পালপাড়ার অনাথ বন্ধু আশ্রমের ইনচার্জ আর সকলের প্রিয় মাস্টার দিদি। বয়স প্রায় 70-এর গোড়ায় পৌঁছলেও আশ্রমের ছোটরা থেকে বড়রা সবার দিদি সুদর্শনা দেবী। প্রায় 10 বছর হতে গেল ওনার এই আশ্রমে। আশ্রমের অনাথ শিশুদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসেন উনি। ওনার ভালোবাসার শেষ সম্বল তো আশ্রমের এই ছেলে মেয়েরাই। আর বাচ্চারা খুব ভয়ও যেমন পায় মাস্টার দিদিকে, তেমনি ভালোবাসে। টিচার্স ডেতে নিজেরা হাতে নানা জিনিস বানিয়ে উপহার দেয় ওনাকে। বাড়ির কথা বা ফেলে আসা স্মৃতিগুলো আজ বিলুপ্তই ওনার মন থেকে। সেই সব কথা মনেই পড়ত না যদি না সেদিন আশ্রমেরই মেয়ে শিল্পিতা ওনাকে জোর করত। শিল্পিতা আশ্রমেই বড় হওয়া এক মেয়ে, কিন্তু খুব বুদ্ধিমতী পড়াশোনায়। ওর সাথে মাস্টার দিদির এত ভাব হওয়ার কারণ হলো, যখন সুদর্শনা দেবী এই আশ্রমে প্রথম আসেন তখন শিল্পিতা 13 বছরের কিশোরী। আর ওই প্রথম সুদর্শনা দেবীকে মাস্টার দিদি বলে গলা জড়িয়ে ধরেছিল। শিল্পিতা জ্ঞান হওয়ার আগে থেকেই এই আশ্রমে। শিল্পিতা নামটিও আশ্রমের দেওয়া। শিল্পিতা পড়াশোনার খুব কাঙাল ছিল, কিন্তু আগের ইনচার্জ যিনি ছিলেন তিনি আশ্রমের উন্নতি বা সবার ভবিষ্যৎ তৈরি নিয়ে এত মাথা ঘামাতেন না। তাই স্কুলে গিয়ে পড়ার ইচ্ছে থাকলেও শিল্পিতা সহ বাকিদের পড়াতে আসতেন কয়েকজন শিক্ষক, যাদের উপর দায়িত্ব ছিল আশ্রমের বাচ্চাদের প্রাথমিক শিক্ষাটুকুই দেওয়া। বাকি তাদের শেখানো হতো হাতের কাজ, যেমন আচার তৈরি, ঝুড়ি বানানো ইত্যাদি। কিন্তু শিল্পিতা এসবে আগ্রহী ছিল না। তাই শিল্পিতা সব সময় মনমরা হয়েই থাকত আর তাকিয়ে থাকত রাস্তায় যাওয়া স্কুলের ইউনিফর্ম পরা বাচ্চাগুলোর দিকে। ওদের 13 বছর বয়সে যখন সুদর্শনা দেবী আসেন আশ্রমে, ওর সর্বদা গোমরা মুখের কারণ জানতেই একদিন ওকে খাবারের থালা নিয়ে পাশে বসে খাওয়ান আর জানতে পারেন কি অসম্ভব পড়ার খিদে ওর। আর তারপরই সুদর্শনা দেবী নিজে ছুটোছুটি করে বড় বড় এনজিওদের সাথে যোগাযোগ করেন, আশ্রমের বাচ্চাদের জন্য স্কুলের ব্যবস্থা করেন, যাতে আশ্রমের প্রত্যেকটি শিশু শুধু প্রাথমিক নয়, ভালো করে পড়াশোনার সুযোগও পায়। আর তাই শিল্পিতা আর সুদর্শনা দেবীর ভালোবাসাটা যেন প্রকৃত মা মেয়ের ভালোবাসা। মাস্টার দিদির কাছে আবদার থেকে শাসন সব কিছুর অধিকার আছে শিল্পিতার। আর সুদর্শনা দেবীর স্কুল করানোর পেছনে যে অক্লান্ত পরিশ্রম জড়িয়ে আছে তা বিফলে যেতে দেয়নি শিল্পিতা। মেডিকেলের লাস্ট ইয়ার চলছে এখন ওর। স্কুলের গণ্ডি পেরোনোর পর থেকে স্কলারশিপই ওর পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। আর কয়েক মাস পর ও ডাক্তার শিল্পিতা সেন হবে। মেডিকেলে পড়াকালীন অভিষেকের সাথে আলাপ হয় ওর 1 বছর সিনিয়র। অভিষেক রীতিমতো সাহসী এবং নিজের সিদ্ধান্তে অনড় থাকা এক ছেলে। শিল্পিতাই হলো অভিষেকের প্রথম ভালো লাগা। কিন্তু শিল্পিতার জন্ম পরিচয়হীনতার কথা জেনে পিছিয়ে আসার মতো ছেলে সে নয়। তাই অভিষেক শিল্পিতাকে বলে, তুমি যদি আমায় ভালোবাসো, আমি কথা দিচ্ছি এই সম্পর্কের মান আমি রাখব, তা তোমার অনাথ হওয়ার জন্য আটকাবে না। আর তুমি কি মনে করো তোমার ব্যাপারে কিছু না জেনেই এই সম্পর্ক নিয়ে ভেবেছি আমি? অভিষেক যেভাবে প্রতিটা পদক্ষেপে শিল্পিতার সাথে থাকে, তাতে ওর ভালোবাসাটা যে নিছক মোহ বা ভালো লাগা নয় তা অনুভব করে শিল্পিতা। কিন্তু তাও শিল্পিতা অভিষেকের থেকে দূরে দূরে থাকার চেষ্টা করত, যাতে ওর জন্য অভিষেককে তার পরিবারের কাছে নিচু হতে না হয়। একদিন অভিষেক ওকে নিজের বাড়ির এক অনুষ্ঠানে নিয়ে গিয়ে মা বাবা আত্মীয় পরিজন সবার সামনে অ্যানাউন্স করে বলে, মা বাবা এবং আমার সব গুরুজনেরা, তোমাদের সাথে একজনের আলাপ করানোর আছে। শিল্পিতা ভয়ে তথস্থ, আর অভিষেক শিল্পিতার দিকে আঙুল দেখিয়ে বলে, ওই যে মেয়েটি ওই কোণে দাঁড়িয়ে নীল শাড়ি পরে, শিল্পিতা। ওকে আমি ভালোবাসি। তবে সবাই ওকে ঘিরে জিজ্ঞাসাবাদ করার আগে একটা কথা বলি সবাইকে,
ও অনাথ আশ্রমে বড় হওয়া এক মেধাবী ছাত্রী। ও আমার কলেজে পড়ে, আমার 1 বছরের জুনিয়র। আর মা বাবা তোমাদের বলি, বাকিরা কিভাবে নেবে এই ব্যাপারটা জানি না, কিন্তু আমি চাই তোমরা শিল্পিতাকে নতুন করে মা বাবা পাওয়ার সুখটা দাও। তোমাদের ভালোবাসা পেলে ওর জীবনের সবটুকু সুখ পাওয়া হবে, তা আমি জানি। আর যে নিজে ডাক্তার হয়ে অন্যের প্রাণ বাঁচাবে, তার জন্ম পরিচয় জানাটা কি খুব দরকার? সেরকম হলে আমাদের প্রত্যেকটা দেবদেবীর প্রার্থনার আগে তার জন্ম বংশ পরিচয় জানতে হয়, তাই নয় কি? আর তাও যদি তোমাদের আপত্তি হয় মা বাবা, তবে বলি, বিয়ে তোমরা না দিতে চাইলে তোমাদের সম্মানার্থে করব না ওকে বিয়ে, কিন্তু ওর সম্পূর্ণ দায়িত্ব আমার, আমি প্রতিশ্রুতিবদ্ধ। শিল্পিতা সেদিন ওই অনুষ্ঠানে ঘর ভরা লোকের সামনে অভিষেকের সামনে বসে পায়ে হাত দিয়ে প্রণাম জানায় অভিষেককে, আর অভিষেক ওর চোখ দুটি মুছিয়ে হাত ধরে নিয়ে যায় অভিষেকের মা বাবার সামনে। প্রথমে হঠাৎ ঘটে যাওয়া এমন ঘটনায় ওর মা বাবা সামান্য ক্ষুব্ধ হলেও শিল্পিতার ব্যবহারে ওকে আপন করে নেয় সবাই। তাই ডাক্তারি পাশের পরই ওদের বিয়ে ঠিক হয়। শিল্পী তার প্রাণের চেয়ে প্রিয় মাস্টার দিদির সাথে আলাপ করাতে আশ্রমে নিয়ে আসে অভিষেককে। সুদর্শনা দেবী জামাই আদরের আয়োজন করেন আর আশ্রমের সব বাচ্চাদের সামনে নিয়ে যান অভিষেককে ওদের দিদির বিয়ের ঘোষণা করতে। মাস্টার দিদির সমস্ত ক্রিয়াকর্ম, বাচ্চাদের জন্য এত ভালোবাসা, তাদের ভালো খারাপ প্রতিটি বিষয়ে নিজে এগিয়ে যাওয়া, এসব দেখে অভিষেক একটু অবাক হয়ে মাস্টার দিদিকে জিজ্ঞেস করে একান্তে, শিল্পিতার উপস্থিতিতে অবশ্যই একটা কথা জিজ্ঞেস করব দিদি, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলো বাবা, তোমায় আমার খুব পছন্দ হয়েছে। আমার শিল্পিতাকে তুমি খুব সুখে রাখবে তা আমি জানি। ও অনেক কষ্ট করে বড় হয়েছে, নিজের পড়ার খরচ নিজেই জুগিয়েছে। ওর সাথ ছেড়ো না কখনো বাবা। স্মিত হেসে অভিষেক বলে, সে দায়িত্ব আমি এখনই নিয়ে নিয়েছি দিদি, কিন্তু আমার অন্য কিছু জানার আছে। বলো, কি জানতে চাও? আপনাকে দেখে মনে হচ্ছে আপনার মনে এক খুব বড় ক্ষত আছে। দেখুন, আমি সাইকিয়াট্রিস্ট, বুঝতেই পারছেন, চোখ মুখ দেখে আন্দাজ করতে পারি খানিক। যদি কিছু মনে না করেন, আমি আপনার ব্যাপারে শুনতে খুব আগ্রহী। শিল্পিতার মুখে ততটুকুই শুনেছি যতটুকু সময় এখানে আছেন আপনি, কিন্তু এর বাইরেও আপনার অতীতটা আমায় টানছে। যদি কিছু মনে না করেন, আমরা কি জানতে পারি? সবটাই আমরা গোপন রাখব, কথা দিচ্ছি। শিল্পিতা ও সুদর্শনা দেবীর গলা জড়িয়ে বলল, মাস্টার দিদি, আর তো বেশি দিন জ্বালাবো না তোমায়। বলো না, কে আছে তোমার বাড়িতে? সবটা ছেড়ে আমাদের কেন এত ভালোবাসো তুমি? সুদর্শনা চোখের পাওয়ার দেওয়া চশমাটা খুলে শাড়ির আঁচলে চোখ মুছতে মুছতে বললেন, আজ অবধি কেউ জানতে চায়নি এ কথা, আর আমার অতীতটাও আমি একরকম ভুলেই গেছি রে শিল্পিতা। পেপারে বিজ্ঞাপন দেখে যখন প্রথম আসছিলাম এখানে, তখন ঠিক করেই ছিলাম অতীতকে আসতে দেব না মাথায় কখনো। এখানের সবাইকে আমি নিজের সন্তানের মতো বুকে তুলে রাখব। বলে সামনের চেয়ারে বসে মুখটিকে 2 হাতে ঢেকে ফুপিয়ে কেঁদে ওঠেন। শিল্পিতা ওনার কাঁধে হাত রাখলে মুখ থেকে হাত সরিয়ে বললেন, শেখরকে আমি ভালোবাসতাম, কিন্তু চাকরি না পাওয়ায় বাবা অনিকেতের সাথে বিয়ে দিয়ে দেন। নিজের ভাগ্যকে মেনে ওকেই স্বামী হিসেবে গ্রহণ করলাম। বছর ঘুরতে না ঘুরতেই কঠিন রোগ ধরা পড়ে অনিকেতের, আর বিয়ের পর 2 বছরের মাথায় মারা যায় অনিকেত। বৈধব্য বেশে ফিরে আসি বাপের বাড়ি। ভাইদের খোঁটা আর মা বাবার আক্ষেপে অতিষ্ঠ হয়ে উঠছিলাম। মাঝে মনে হলো আত্মহত্যা করি। সেই দ্বন্দ্বময় মুহূর্তেই আমার জীবনে ফিরে আসে শেখর। আমার ওই অবস্থার কথা জেনে ও আমায় বিয়ে করতে রাজি হয়। তখন অবশ্য স্কুলের শিক্ষকতার চাকরিটাও পেয়ে গেছে। সুখে সংসার সামলাচ্ছিলাম একসাথে প্রায় 7 বছর। আমাদের একটি পুত্র সন্তানও হয়। ভাবলাম, যাই হোক, ভগবান আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু শেখরের সাথে বিয়ের 7 বছর পর। বলে চুপ করে যান সুদর্শনা দেবী। শিল্পিতা জলের গ্লাসটা এগিয়ে দিলে জল খেয়ে কেঁদে ওঠেন। শিল্পিতা বলে,
শান্ত হও মাস্টার দিদি। অভিষেক বলে ওঠে, তারপর কি হয় ওনার? নিজেকে সামলে বলে চলেন সুদর্শনা দেবী। 7 বছর পর স্কুল থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় শেখরও চলে যায় আমার জীবন থেকে। ছেলের মুখের দিকে চেয়ে নিজেকে বাঁচিয়ে রাখলাম। হাজার লোকের হাজার মন্তব্য দিন দিন সহ্য করতাম। কেউ বলতো অপয়া, কেউ বা রাক্ষসী। তাই ছেলেকে নিয়ে ওই এলাকা ছেড়ে অনেক দূরে চলে গেলাম। একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকা হয়ে যোগ দিলাম, আর সমস্ত স্বপ্ন গড়ে তুললাম ছোট্ট অন্তর আমার ছেলেকে ঘিরে। পড়াশোনায় ভালো ছিল বরাবর। ইঞ্জিনিয়ারিং পাশ করে বিদেশে চলে গেল চাকরির জন্য। আমি কত বলেছিলাম ওকে আমার কাছে থেকে চাকরি করতে, কিন্তু বলল ও দেশে অনেক টাকা পাবে। টাকার হাতছানিতে মাকে ফেলে চলে গেল। তারপর ওখানে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছে। তাও যখন বললাম আমায় নিয়ে চল, আমিও থাকবো তোদের সাথে, তাতে আমায় বলে তুমি মানাতে পারবে না আমাদের সাথে, আর তাছাড়া তোমার বৌমাও চাকরি করে, তোমাকে দেখারও কেউ নেই এখানে। সত্যি বলতে একরকম অরাজি হলো আমায় বিদেশ নিয়ে যেতে। দীর্ঘশ্বাস ফেলে আবার বলে চলেন সুদর্শনা দেবী, তারপর ওই বিজ্ঞাপনটা দেখি পেপারে, আর চলে আসি এখানে। জীবন শেষেই আমি প্রকৃত সুখের সন্ধান পেয়েছি। বুঝলে অভিষেক, এখানে প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি আমার ছেলে মেয়ে করেই বড় করছি। ওদের ভবিষ্যতে ওরা যাতে প্রতিষ্ঠিত হতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আর আমার এই মেয়েটা শিল্পিতা তার মান রেখেছে। ওকে দেখিয়ে আমার বাকি ছেলে মেয়েগুলোকেও পড়ার আগ্রহী করাই। এটাই আমার বাড়ি, এখানেই আমার সুখের শেষ ঠিকানা। অভিষেক ওনার সামনে গিয়ে ওনার হাতের উপর হাত রেখে বলল, এই আশ্রমের সমস্ত খরচ পড়াশোনা বাবদ তার একটা বড় অ্যামাউন্ট প্রতি মাসে আমি পাঠাবো আশ্রমের অ্যাকাউন্টে। আর আপনি জানেন নিশ্চয়ই, কলকাতায় আমার বাবার এক বড় নার্সিংহোম আছে। আমার মা বাবা দুজনেই ডাক্তার, আর ওই নার্সিংহোমের প্রধান। এই আশ্রমের প্রত্যেকটা বাচ্চা এবং স্টাফদের চিকিৎসা বিনামূল্যে করার ব্যবস্থা করব আমি, এই কথা দিয়ে গেলাম। আর এই সব শিল্পিতাকে এখান থেকে নিয়ে যাওয়ার আগেই করব। সুদর্শনা দেবী কাঁদতে কাঁদতে ওর হাত দুটো ধরে কপালে ঠেকিয়ে সম্মান দিলেন অভিষেককে। অভিষেক বলল, আপনার আর এক ছেলে তো রইল, আমি। আমায় ছেলে করে কাছে টেনে নেবেন না? আপনার জন্যই শিল্পীতে এত বড় হতে পারল, আর ওকে আমার করে পেলাম আমি। সবটাই আপনার জন্য মাস্টার দিদি। শিল্পিতা অভিষেকের বিয়ে প্রায় 10 বছর হতে গেল। সুদর্শনা দেবী গত হয়েছেন আগের বছরই। মৃত্যুর আগে এই আশ্রমের সব দায়িত্ব অভিষেক শিল্পিতার হাতে দিয়ে মারা যান। অনাথ বন্ধু আশ্রমের নতুন নাম দেয় ওরা সুদর্শনা অনাথ বন্ধু আশ্রম। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।